আর আমরা রাস্তায় নামলে আমাদের পরিবারের সবার সম্মান ধুলোয় মিশে যাবে না, হ্যাঁ? জাস্ট থিংক অ্যাবাউট ইট। আমরা না হয় রাস্তার কোনো এক কোণায় মাথা গুঁজে থাকতে পারবো, কিন্তু তোমার ফ্যামিলির কপালে তো জুতোর বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না। দ্যাট উইল বি এ রিয়েল ডিজাস্টার। নেহা ভুরুকুচকে আতঙ্কে অস্থির হয়ে বলল। মানে কি বলতে চাইছো তুমি? ক্লিয়ারলি বলো। ঈশান তখন শয়তানি হাসি দিয়ে ফোনের স্ক্রিনটা নেহার চোখের সামনে আবারও একটু উঁচিয়ে ধরল। তারপর বাঁকা স্বরে বলল, মানে খুব সহজ ম্যাম। আপনার আর আপনার ওই ফুলের মতো পবিত্র ফ্রেন্ড ফারহানের ল্যাংটা মানে দুঃখ। আসলে এই সুন্দর ভিডিওটা যখন পুরো পাবলিক দেখবে, তখন লোকে কি বিউটিফুল সব কমেন্ট আর লাইক করবে। ইস, বস কত ভালো চিন্তা করুন তো, নেহা ম্যামকে কোনো কষ্ট ছাড়াই ভাইরাল করে দিতে চাইছে। নেহার সারা শরীর মুহূর্তেই ছ্যাদ করে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এই ভিডিও যদি সত্যি সত্যি ইন্টারনেটে চলে যায়, তবে তার জীবনটা ধুলোয় মিশে যাবে। নেহা বড় বড় চোখে শুভ্রর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তো দেখো শুভ্র, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ইউ আর ব্ল্যাকমেইলিং মি। তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারো না, এটা ক্রাইম। শুভ্র ঠোঁটের কোণে সেই চিরচেনা তার ছেলের হাসি ফুটিয়ে সে ধারালো গলায় বলল, সো হোয়াট? তুমি করতে পারলে আমি কেন পারবো না? এটা কি কোনো স্ক্রিপ্টে লেখা আছে যে শুধু তোমরাই গেম খেলবে? তুমি কি জানো না নেহা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। কথা সত্যি কিনা জানি না, তবে পয়জন দিয়ে কিন্তু পয়জন কাটতে হয়। ইউ ডিজার্ভ দিস। নেহা এবার মাথা নিচু করে ফেলল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র যে এতটা শার্প আর চালবাজ হতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু তার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শুভ্র এই ভিডিওটা পেল কোথায়? এই ভিডিওর কথা তো সে আর ফারহান ছাড়া আর কারোর জানার কথা ছিল না। নেহার অস্তিত্ব এখন সংকটের মুখে। সে কোনো রকমে নিজের গলা পরিষ্কার করে বলল, তুমি তুমি এখন আমার কাছ থেকে ঠিক কী চাও? শুভ্র এক মুহূর্ত দেরি না করে বাজখাই গলা আদেশ দিল, ক্যান্সেল দিস ম্যারেজ। আজকেই এই বিয়েটা ক্যান্সেল করো। আই ওয়ান্ট টু বি ফ্রি। নেহা এবার সম্পূর্ণ ভেঙে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে শুভ্রের পা জড়িয়ে ধরল। রেস্টুরেন্টের মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে সে আকুতি করতে লাগলো। শুভ্র প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমার ইমোশন নিয়ে খেলো না। দেখো, আমি যা করেছি সেটা ভুল ছিল, আই নো, কিন্তু সেই ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আই রিয়েলি লাভ ইউ সো মাচ শুভ্র। তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। শুভ্রের চোখে মুখে প্রচণ্ড বিরক্তি আর ঘৃণা। সে নিজের পা জড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে নিচু স্বরে কিন্তু কঠোরভাবে বলল। বলেই শুভ্র এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিল। সে নিজের দামি ঘড়িটার দিকে একবার তাকিয়ে অত্যন্ত দাম্ভিকতার সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে নেহার উদ্দেশ্যে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেল। সময় আজ রাতটুকু। ইউ হ্যাভ অনলি ওয়ান নাইট। এখন তুমি ভাবো কি করবে? বিয়েটা ক্যান্সেল করবে নাকি নিজেকে ইন্টারনেটে দেখবে? চয়েস ইজ ইয়োর্স। বর্তমান নেহার কাহিনী বলা শেষ হতে না হতেই নিভান সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল নেহার গালে। থাপ্পড়ের তীব্রতায় নেহা ছিটকে সোফার উপর গিয়ে পড়ল। সে গালে হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। নিভানের শরীর রাগে রিরি করছে, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। নিভান ঘৃণায় মুখ কুঁচকে বলল, সি নেহা সি, তুই এতটা নিচে নেমে গেছিস। আমি ভাবতাম তুই যাস একটু মডার্ন ছেলে ফ্রেন্ডদের সাথে ঘুরিস, পার্টি করিস, কিন্তু তাদের সাথে এসব। সি, আমার নিজের বোন হিসেবে তোকে পরিচয় দিতেও এখন ঘৃণা লাগছে। ইউ আর ডিসগ্রেস টু আওয়ার ফ্যামিলি। নেহা হাউমাউ করে কেঁদে উঠল। সে নিভানের পায়ের কাছে বসে পড়ে বলল, ভাইয়া বিলিভ মি, ওই দিন আমি আর ফরহান কেউ কারো সেন্সে ছিলাম না। কী থেকে কী হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। ফরহান আমাকে বারবার প্রমিস করেছিল যে এসব কথা ও কাউকে বলবে না, কিন্তু আমাদের ভিডিও কে করলো আর শুভ্রর হাতেই বা সেটা কীভাবে গেল আমি কিচ্ছু জানি না ভাইয়া। নিভান কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় এখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে লম্বা শ্বাস নিল।
তারপর খুব ঠান্ডা আর হিমশীতল গলায় জিজ্ঞাসা করলো, তোর ওই শো কল্ড ফ্রেন্ড ফারহান এখন কোথায়? হোয়ার ইজ হি? নেহা মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না ভাইয়া। ওর ফোন, সোশ্যাল মিডিয়া সব বন্ধ। নিভান ঠোঁটের কোণে একটা বিষাক্ত আর বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তার চোখের মনি এখন শিকারী বাঘের মতো জ্বলছে। সে হাতের মুঠি শক্ত করে বলল, তোর ক্ষতি করে সে এত সহজে পার পেয়ে যাবে? হাউ ইজ ইট পসিবল? ফারহান যদি মাটির নিচেও লুকিয়ে থাকে, আরহান খান নির্বাণ তাকে টেনে বের করবে। ডোন্ট ওয়ারি নেহা, ওই ফারহানকে আগে আমি দেখে নিব, তারপর আসবো ওই শুভ্রের কাছে। ও তোকে ব্ল্যাকমেল করার সাহস দেখিয়েছে। আই উইল মেক হিম পে ফর দিস। বিকেলবেলা ঈশান বাইক চালিয়ে সোজা সুব্রতের বাড়ির সামনে এসে থামল। সুব্রতের বাড়ির সামনে বাইকটা থামিয়ে হেলমেটটা খুলতেই ওপরতলার ব্যালকনি থেকে নজর পড়ল শুভ্রা। ঈশানকে এতদিন পর বাড়িতে আসতে দেখে শুভ্রার চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। তবে সেই খুশিতে মিশে ছিল পাহাড় সমান দুষ্টামি। সে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে এলো। ঈশান বাড়ির ভিতর পা রাখতেই দেখল সোফায় বসে ইকবাল এহসান আর সোহান চৌধুরী খুব গম্ভীর কোনো আলোচনায় মগ্ন। ঈশানকে দেখা মাত্রই সোহান চৌধুরীর কপালে ভাঁজ পড়ল। মুখটা হয়ে গেল মেঘলা দিনের মতো থমথমে। ঈশান তার মনের অবস্থা আঁচ করতে পেরেও সৌজন্যের খাতিরে বলল, আঙ্কেল কেমন আছেন? সোহান চৌধুরী নিউজ পেপার থেকে চোখ না সরিয়ে খুব নির্লিপ্ত গলায় বললেন, ভালো, তুমিও? জি আঙ্কেল, ভালো আছি। ঈশান আর কথা বাড়ালো না। সে জানে এই বাড়িতে তার উপস্থিত সোহান চৌধুরীর কাছে খুব একটা সুখকর নয়, কারণ ঈশান হিন্দু আর সোহান চৌধুরী কোনোভাবেই মানতে পারেন না যে তার ছেলে একজন হিন্দু ছেলের সাথে ছায়ার মতো লেগে থাকবে। ঈশান তাই যথাসম্ভব তাকে এড়িয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। ঈশান শুভ্রের রুমের দিকে সপটে হেঁটে যাচ্ছে। হঠাৎ পায়ের নিচে কি যেন একটা প্রচণ্ড পিছিল কিছু লাগলো। কিছু বুঝে ওঠার আগেই ধপাস মেঝের সাথে আচার খেয়ে ঈশান ছিটকে পড়ল। কোমরে আর পিঠে প্রচণ্ড চোট পেয়ে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। আহা মাগো! যন্ত্রণায় কোকাতে কোকাতে ঈশান নিজের জুতোর দিকে তাকালো। দেখলো দুটো কলার খোসা থেতলে তার জুতোর তলায় লেগে আছে। সে হতভম্ব হয়ে ভাবছে, এই দোতলার করিডোরে কলার খোসা কোত্থেকে এলো। তখনই পাশের দেওয়ালের আড়াল থেকে এক চিলতে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো দেওয়ালের আড়াল থেকে শুভ্রা তার মাথাটা বের করে দাঁত বের করে হাসছে। কলার খোসার রহস্যটা বুঝতে ঈশানের আর এক মুহূর্ত লাগলো না। শুভ্রা নিজের হাত দিয়ে মুখ চেপে হাসি সামলানোর বৃথা চেষ্টা করে ভুরু নাচিয়ে বলল, ইস, খুব বেশি ব্যথা লেগেছে বুঝি ঈশান ভাইয়া? খুব মায়া লাগছে আমার। ঈশান কোনো মতে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে পাজা ঝাড়ল। তারপর এক লাফে গিয়ে শুভ্রার কানটা সজোরে মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি তো জানি কাজটা তুমিই করেছো। আচ্ছা শুভ্রা, আমার সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? তোমাদের বাড়িতে আসলেই কেন আমার সাথে কোনো না একটা শয়তানি করো তুমি? শুভ্রা ব্যথায় কুকড়ে উঠে গাল ফুলিয়ে বলল, আহ, লাগছে তো, ছাড়েন ঈশান ভাইয়া। আর শুনুন, আপনার সাথে দুষ্টুমি করতে আমার জাস্ট ফাটাফাটি লাগে। আমার খুব ভালো লাগে আপনাকে পচাতে। ঈশান কানটা আরো একটু ঘুরিয়ে দিয়ে বলল, তাই এই বদরামের কতদিন চলবে? এখন যে বড় হচ্ছ, এইটুকু কাণ্ডজ্ঞান কি মাথায় ঢোকে না তোমার? শুভ্রা নিজেকে ছাড়াতে ছাড়াতে ঘাড় টাড়া করে বলল, না, ঢোকে না। এখন দুষ্টুমি করছি, যতদিন জান আছে ততদিন করে যাব। তাতে কার কি শুনি? হুম হুম। তাই নাকি? তুমি আমার সাথে যা খুশি তা করবা, আর আমি কি মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো? শোনো শুভ্রা, বড় হয়েছো, এখন এইসব বাচ্চামো অন্তত আমার সাথে করা বন্ধ করো। বলেই ঈশান কান ছেড়ে দিল। শুভ্রা এবার নিজের কান ডলতে ডলতে চোখের মনি নাচিয়ে তর্জনী উঁচিয়ে বলল, এই যে নাকের নিচে যে বাতাসটা আসে, সেই বাতাস বন্ধ হওয়ার আগে এই শুভ্রা চৌধুরী কখনো আপনার পিছু ছাড়ছে না।
ছায়ার মতো পিছে লেগে থাকবে, ভূতের মতো ঘাড়ে চেপে বসে থাকবে। কথাগুলো মনে রাখেন ঈশান ভাইয়া। বলেই শুভ্রা একটা মুখভঙ্গি করে কোমর দুলিয়ে চলে গেল, যেন কোনো সিনেমার নামী নায়িকা স্টেজ থেকে বিদায় নিচ্ছে। ঈশান শুভ্রা যাওয়ার পথের দিকে তাকিয়ে ঠোঁট গোল করে একটা লম্বা শ্বাস ছাড়ল। এই মেয়েটার তেজ আর পাগলামি যেন দিন দিন বাড়ছে। ঈশান নিজেকে সামলে নিয়ে সোজা শুভ্র রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় আলতো করে টোকা দিয়ে বলল, বস আসবো? ভিতর থেকে শুভ্র সে গম্ভীর আর পাথুরে কণ্ঠস্বর ভেসে এলো। না, বাইরে থাকো, যখন ভাইয়া বলে ডাকতে পারবে তখন ভেতরে এসো। ঈশান একদম থতমত খেয়ে গেল। বসের মেজাজ আজ ভালো ঠেকছে না, তবে সে আর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করল না। জানতো শুভ্রর এই রাগ সাময়িক। সে সোজা রুমে ঢুকে দেখলো শুভ্র ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। স্ক্রিনের আলো শুভ্রর চোয়ালে আছড়ে পড়ছে, সেখানে এক অদ্ভুত কাঠিন্য। শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই আর চোখে ঈশানের দিকে একবার তাকালো, তারপর কিবোর্ডে আঙুল চালাতে চালাতে বলল, বসো। ঈশান সোফায় আরাম করে বসে সিরিয়াস গলায় কাজের কথা শুরু করলো। বস, আমি সব ডেটা চেক করেছি, এভরিথিং ইজ পারফেক্ট। আর নাইম খান স্যার জানিয়েছেন তিনি ডিল ক্যান্সেল করবেন না। হি ইজ রেডি টু মুভ ফরওয়ার্ড। শুভ্র ঠোঁটের কোণে সেই পরিচিত বিষাক্ত আর বাঁকা হাসি ফুটে উঠল। সে ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে খুব শান্ত কিন্তু শীতল গলায় বলল, ক্যান্সেল করবে বা কিভাবে? খান গ্রুপ যদি ডালে ডালে চলে, তবে আমি চলি পাতায় পাতায়। দে হ্যাভ নো আদার অপশন ঈশান। আই অলরেডি হ্যাভ দেম ইন মাই পকেট। শুভ্র আর ঈশান এরপর অফিসে বেশ কিছু জটিল আর সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা শুরু করলো। ঘরের গুমোট স্তব্ধতা ছাপিয়ে কেবল তাদের প্রফেশনাল আলাপচারিতা আর শুভ্রর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। হৃদি নিজের ওড়না দুই প্রান্ত দুই হাতে জড়িয়ে ধরে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ছাদে উঠে এলো। কাল তারা সবাই নিজেদের বাড়ি চলে যাবে, এই কথাটা মনে পড়তেই তার বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠছে। এই বাড়ি, এই পরিবেশ আর বিশেষ করে শুভ্র ভাইয়ের অস্তিত্ব থেকে দূরে যাওয়াটা যেন তার কাছে মৃত্যুর সমান। সে ছাদের গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। বিকালে হিমেল বাতাস তার অবাধ্য চুলগুলো অবিরত মুখে এসে আছড়ে পড়ছে। হৃদির নিষ্পাপ আর বিষণ্ণ দৃষ্টি আকাশের এক কোণে স্থির হয়ে রইল। ঠিক তখনই কথা বলতে বলতে শুভ্র আর ঈশানও ছাদে উঠে এলো। ঈশান হৃদিকে ছাদে একা দাঁড়িয়ে থাকতে দেখে একগাল হেসে বেশ বন্ধুত্বপূর্ণ গলায় এগিয়ে এসে বলল, হাই দিদি, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তো। হৃদি হঠাৎ কথায় চমকে উঠে তাকিয়ে দেখল ঈশান ভাইয়া। সে তাকে আগে থেকেই চেনে। হৃদি এবার ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই দেখল শুভ্র দাঁড়িয়ে আছে। শুভ্র পকেট থেকে ফোন করে খুব মনোযোগ দিয়ে স্ক্রিন চাপছে, যেন আশেপাশে কি হচ্ছে বা কে দাঁড়িয়ে আছে তাতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। হৃদি এবার ঈশানের দিকে তাকিয়ে একটু ম্লান হাসি বলল, জি ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? এই তো চলছে। তাই ভোর সন্ধ্যায় ছাদে একা কি করছো? এমনি একটু হালকা হাওয়া খেতে এসেছিলাম। ও আচ্ছা, তা তোমরা কবে যাচ্ছ নিজেদের বাসায়? কাল চলে যাব, কলেজ আছে, অলরেডি 4 দিন মিস গেছে। হৃদির এই কথা শেষ হতে না হতেই শুভ্র ফোন থেকে মুখ তুলল। সে সরু চোখে অত্যন্ত তীক্ষ্ণ আর রহস্যময় দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করল, শুনলাম তোদের কলেজে নাকি নিউ প্রফেসর আসছে। ডু ইউ নো হিম? হৃদি এবার জেদ করে মুখ বাঁকিয়ে জবাব দিল। তার কণ্ঠে তখন অভিমানের সুর স্পষ্ট। তাতে কি, নিউ প্রফেসর আসুক কিংবা উগান্ডার প্রধানমন্ত্রী আসুক, তাতে আপনার কি? আপনার ওসব নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র দরকার নেই। হৃদির এমন তেরা কথা শুনে শুভ্র হাতের ফোনটা ধীরে সুস্থে পকেটে রাখলো। তারপর দুহাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির আপাত মস্তক একবার পরখ করে নিল। তার চোখে মুখে এখন গভীর গাম্ভীর্য। সে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, তোর মুখে তো দেখি রোবটের থেকেও স্পিড। তা এত কথা বলিস কিভাবে রে তুই? মাঝে মধ্যে মনে হয় তোর গলায় কোনো পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে। হৃদি এবার যেন দাউ দাউ করে জ্বলে উঠল। অভিমানে তার বুকটা ধকধক করছে। সে কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি শুভ্রর একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রর চোখে গভীর চোখ রেখে
নিজের ঠোঁট ফুলিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে জেদের সাথে বলল, এই যে দেখছেন, এই ঠোঁট আর এই জিভ নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, দেখেছেন? নাকি আরো কাছে এসে বুঝিয়ে দিতে হবে কিভাবে কথা বলি? আই থিঙ্ক আপনার ব্রেইনটা একটু স্লো কাজ করছে শুভ্র ভাই। হৃদির এই দুঃসাহস আর চোখের আগুনের তেজ দেখে শুভ্র মুহূর্তের জন্য থমকে গেল। মেয়েটা যে এখনো রেগে অভিমানে হিতাহিত জ্ঞান হারিয়ে আছে সেটা শুভ্র স্পষ্ট বুঝতে পারছে। সে এক পা পিছিয়ে গিয়ে ঘাড় বাঁকিয়ে অত্যন্ত নিস্পৃহ গলায় বলল, তোর সাথে কথা বলা আর পাবনার পাগলদের গণিত বোঝানো একই কথা। জাস্ট ডিসগাস্টিং। আই হ্যাভ নো টাইম ফর দিস ননসেন্স। বলেই শুভ্র আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না, গটগট করে ছাদ থেকে নেমে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে তখন যেন আগুনের ফুলকি ঝরছে। সে দাঁতের দাঁত চেপে অভিমানী হয়ে মনে মনে বলল, হ্যাঁ, আমি একটা বিরক্তিকর, একটা অসহ্য মেয়ে, দরকার পড়লে আরো অসহ্য হবো, তাতে আপনার কি? পরদিন সকালবেলা চৌধুরী বাড়িটা যেন হঠাৎ করে নিঝুম হয়ে এলো। মিহি পাখিরা চলে গেছে, আত্মীয় স্বজনরা বিদায় নিয়েছে। বাড়ি ভর্তি যে শোরগোল ছিল সেখানে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। হৃদিরাও রেডি হয়েছে, একটু পরে চলে যাবে। যাওয়ার আগে শুভ্রকে একবার বলে যাওয়াটা তার কাছে স্রেফ একটা কর্তব্য। হৃদি একদম রেডি হয়ে শুভ্রের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সে দরজায় নক করে বলল, আসবো? ভিতর থেকে শুভ্র সে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হায়। হৃদি ধীর পায়ে রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতেই তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শুভ্র কালো কুচকুচে একটা শার্ট পরেছে। সেই শার্টের হাতা দুটো তার বলিষ্ঠ হাতের উপরের দিকে ভাঁজ করেছে। হৃদির মনে একটা প্রশ্ন খেলে গেল। সে সবসময় শুভ্রকে কালো আর সাদা এই দুইটা রঙেই পরতে দেখেছে। কালো টি শার্ট, কালো শার্ট, নয়তো সাদা টি শার্ট আর সাদা শার্ট। এই দুই রঙের বাহিরে শুভ্রকে সে কখনোই কিছু পরতে দেখেনি। হৃদির মনের এই প্রশ্নটা উকি দিলেও পরক্ষণে সেই শুভ্রর দিকে তাকিয়ে সব ভুলে গেল। শুভ্র সেই শ্যামবর্ণের গায়ের রং কালো শার্টের অন্ধকারের সাথে মিলে এক বিধ্বংসী সৌন্দর্যের সৃষ্টি করেছে। শুভ্র সেই ধারালো পরশ্য আর শ্যামলা ত্বকের আবার হৃদির চোখের পলক আটকে দিল। শুভ্র তীক্ষ্ণ চোয়াল আর হালকা দাড়ি ঘেরা মুখমণ্ডলে কালো রংটা এতটাই মোহনীয় মানিয়েছে যে হৃদি কথা বলতেই ভুলে গেল। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। এই পুরুষটার উপর সে যতই অভিমান করে থাকুক, কিন্তু লোকটা সামনে থাকলে সে দুর্বল হয়ে পড়বেই। শুভ্র শার্টের হাতা ফোল্ড করে দামি ঘড়িটা কবজিতে পড়তে পড়তে আয়নার দিকে তাকিয়ে দেখল হৃদি তার দিকে স্তব্ধ হয়ে চেয়ে আছে। শুভ্র আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে খুব নির্লিপ্তভাবে বলল, চলে যাচ্ছিস? হৃদির ঘোর কাটল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ছোট্ট করে বলল, হুম, এটাই বলতে এসেছিলাম। আপনি তো আমাদের বাসায় অনেকদিন ধরে যান না, সময় পেলে যাবেন বেড়াতে। শুভ্র এবার হাতের পারফিউমটা ঘাড়ের কাছে স্প্রে করলো। পারফিউমের সেই মত্ত করা ঘ্রাণ পুরো রুমে ছড়িয়ে পড়ল। সে হৃদির দিকে না তাকিয়েও খুব ধীর স্থিরভাবে বলল, তো এটা বলতে এসেছিলি? হৃদি ম্লান মুখে বলল, হ্যাঁ, আসি, ভালো থাকবেন। বলেই হৃদি বিষণ্ণ মনে চলে যেতে নিলে শুভ্র ভরাট কণ্ঠস্বর কানে এলো। দাঁড়া। হৃদি থমকে দাঁড়িয়ে গেল। শুভ্র ভারী পায়ে হেঁটে এসে হৃদির একদম সামনে দাঁড়ালো। শুভ্র সেই কড়া পুরুষালী পারফিউমের ঘ্রাণ হৃদির নাকে যেতেই সে যেন এক অদ্ভুত আবেশে মাতাল হয়ে গেল। শুভ্র সরাসরি হৃদির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শোন, পাখির মতো বেশি ওড়াউড়ি না করে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করিস। আর হ্যাঁ, কাল তোদের কলেজে নাকি নতুন এক প্রফেসর জয়েন করবেন। তার ক্লাস কোনোদিনও মিস দিবি না, কারণ আমার মনে হয় প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। হৃদি অবাক হয়ে প্রশ্ন করল, আপনি জানেন কি করে? শুভ্র ঠোঁটের কোণে রহস্যময় এক চিলতে হাসি ফুটিয়ে বলল, জাস্ট গেস করেছি। ঠিক আছে, এখন যা, ভালো থাকিস। বলেই শুভ্র আলমারি থেকে তার দামি কোটটা বের করে গায়ে জড়িয়ে নিল। সে হৃদির উত্তরের অপেক্ষা না করেই দমের সাথে রুম থেকে বেরিয়ে গেল। হৃদির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ভাইয়ের এই রহস্যময় আচরণে মানে সে কিছুই বুঝতে পারল না। সেও একটা তপ্তশ্বাস ফেলে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো।
পুরনো এক গুদাম ঘরের ভিতরে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক যুবক। তার পেট থেকে বুক পর্যন্ত মোটা রশি দিয়ে চেয়ারের সাথে শক্ত করে আটকানো। ছেলেটা আতঙ্কে বারবার শিউরে উঠছে। এই যুবক আর কেউ নয়, ফারহান, নেহার সেই বন্ধু। কাল রাতেই নিভান নিজের ক্ষমতা আর লোকবল দিয়ে ফারহানকে তুলে এনেছে। কাল রাতেই নিভান নেহাকে নিয়ে গোপনে বাংলাদেশ ফিরে এসেছে। তবে এই খবর এখনো পর্যন্ত বাইরের কেউ জানে না। কিছুক্ষণ পর সেই অন্ধকার ঘরে প্রবেশ করল নিভান। তার ঠোঁটে জ্বলন্ত এক সিগারেট। নিভানের আগমন টের পেয়ে সেখানে থাকা গার্ডরা তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নিভান ফারহানের সামনে আসতেই দুজন গার্ড দ্রুত একটা চেয়ার নিভানের পিছনে এগিয়ে দিল। নিভান একদম ফারহানের মুখোমুখি বসে পায়ের উপর পা তুলে বসল। নিভান সিগারেটের শেষ টান দিয়ে এক মুখ ধোয়া ফারহানের কুঁকড়ে যাওয়া মুখের উপর সারল। তারপর অত্যন্ত ঠান্ডা আর শীতল গলায় বলল,